ডাকেন কে? শুনে যা। হনহন পায়ে এগিয়ে এসে পড়ি। কি? একটু সত্তর কাকার বাড়ি যেত। আমি কারো বাড়ি টাড়ি যাইতে পারতাম না, পাও দুইটা আমার এমনিই ব্যথা করতেছে। বিপু 20 টাকার নোট হাতে ধরিয়ে দেয়। পা ব্যথা হইলে ওষুধ খাইস, এখন যা বলি তা কর। মুখের বিরক্তি কাটিয়ে পরি টাকা পেয়ে মুখ টিপে হাসে, মুঠোয় টাকা রেখে বলে, হ্যার বাড়ি গিয়ে আমি কি করবো? চুপচাপ যাবি, কেউ জিজ্ঞেস করলে কিচ্ছু বলবি না। মানে আমি পাঠাইছি তা একদমই বলবি না, মানে এভাবেই যাবি। এত মানে মানে করতাছেন কে? গিয়া কি করতাম হেইডা কন। গিয়ে দেখবি কান্তা বাড়ি আছে কিনা। থাকলে? এমনি দেখে আসবি বাড়ি আছে কিনা, আর কি ভালো আছে কিনা। কে? ভালো থাকুক আর না থাকুক হেইডা দেখা আমার কি কাজ? আমি কি ডাক্তার? তোর কাজ নাই, আমার আছে, শুধু দেখে চলে আসবি। কি হের খবর আপনার কি দরকার? দরকার আছে, যা বলছি তা কর, যা। পরি আন্দাজ করতে পেরে গেটের দিকে না গিয়ে সাথে সাথে পা বাড়িয়েছে ঘরের দিকে। শুধু তাই নয়, দ্রুত পায়ে যেতে যেতে উঠোন থেকে গলা ছেড়েছে। আম্মা গো! বিপু বিস্ময়ের চূড়ায়, ধরফড়িয়ে ওঠে বুকের ভেতর, শঙ্কিত গলায় ঝটপট কিছু ডাকে। এই পরি। কে শুনে কার কথা? পরীর এখন পা নয়, আম্মাকে পাওয়ার মর্ম ব্যথা। এই কুলেও নৌকা ডুবিয়ে দিয়েছে পরি। তুরন্ত ছুটে এসে পারভিনের কাছে ফরফর করে বলে দিয়েছে বিপু তাকে কান্তার খবর আনতে বলেছে। কান্তার জন্য নাকি পাগল হয়ে যাচ্ছে, একটু হলেই তো আরেকটু গুছানো পরীর কাজ। সম্পূর্ণ ব্যাপার বুঝে নিতেও পারভিনের হয় না কোনো সমস্যা। ব্যাস, এই দুপুরে মায়ের এক ফালি বকাতেই পেট ভরে গেছে বিপুর। চোখ গরম, মাথা গরম রেখে ইচ্ছে মতো ছেলেকে শাসালো পারভিন। রাগে যেন গা শিরশির করছে তার। এমনিতেই এক ছেলে বউ নিয়ে হাজির হয়েছে, বউয়ের প্রতি মমতা আনতে চেয়েও পেরে ওঠেনি। অন্য ছেলে এখন প্রেমের গীত শোনায়, তাও আবার অপছন্দের পরিবারের সম্পর্কে। শ্রাবণ কিছুটা দূরত্ব থেকে তাদেরকে শুনেও চুপ রইল। কাপড় চোপড় নিয়ে ধীর পায়ে চলে গেল গোসলে। আফজাল হোসেন জোহরের নামাজ পড়ে মেম্বার সাথে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত এগিয়ে এসেছেন। মেম্বার বিদায় নিয়ে চলে গেছে গেটের ওপার থেকেই। আফজাল হোসেন ঘরে এসে বসে পরীকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তোর আম্মা কই? কে কাকা? ভাত দিতে ক। বসেন, আমি আনতাছি। আম্মায় ডাব পারতাছে বকুল কাকারে গাছে তুললা। অর্পার ঘরে থেকেই গলা শুনেছে শ্রাবণ। আধ ভেজা চুলে চিরুনি চালিয়ে যাচ্ছিল সে। মুস্কি হেসে চিরুনিটা রেখে মাথায় আঁচল তুলে বেরিয়ে আসে। রান্নাঘরে এসে দেখে পরি প্লেট ধুয়ে নিচ্ছে। জানালার ওপাশে দেখা যায় গোয়াল ঘরের কাছে পারভিন দাঁড়িয়ে ডাব পাড়িয়ে নিচ্ছে বকুল কাকাকে দিয়ে। শ্রাবণ পরীকে জিজ্ঞেস করে, কি করছো পরি? পরি ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে গাল ভরে হেসে বলে, আপনারে যা সুন্দর লাগতাছে ভাবি, বুঝাইতেই পারতাম না। কেল্লায় আপনি এত সুন্দর হইলেন? হয়েছে, এতবার বললে নজর লেগে যেতে পারে। লাগতেও পারে, কন যায় না। তারপরও মনটা কয় খালি দেখতেই থাকে। বিয়ার দিনও আপনি এমনে বাড়ি আসেন নাই। তোমরা আনলে না আসতাম? জানাইলে তো ঠিকই যাইতাম, দৌড়াইয়া শাড়ি গয়না লইয়া। তো যাও, বিপু ভাইয়ের বউটা দৌড়ে দৌড়ে নিয়ে আসো। বলতে বলতে হাতে প্লেট টেনে নেয় শ্রাবণ। পরি বলে, আরে এটা কাকার প্লেট, ভাত দিতে কইল। আমি নিয়ে যাচ্ছি। যাইবেন তো যান, কিন্তু মাথা নষ্ট আমার একদম হয় নাই। ছোট ভাইজানের বউয়ের জন্য দৌড় দিতাম। শ্রাবণ নিজ হাতে খাবার গুছিয়ে নিতে নিতে বলে, কেন? কে আবার? আম্মাই যাইব কান্তা বানুরে আনতে, মাথা নষ্ট। মাথা কেন এত নষ্ট তোমাদের? কানটা কি খারাপ? ভালা খারাপ বুঝি না, তবে এই বাড়ি ওই বাড়ির সম্পর্ক দাও আর কুমড়া। শ্রাবণ মৃদু হেসে বলে, দা আর কুড়ালের সম্পর্ক কিন্তু সবসময় শত্রুতুল্য হয় না। অন্যদিকে ভাবলে বন্ধুসুলভ কিছুই দেখতে পাবে। কুড়াল তো আর গিলে নেওয়া যায় না, গিলতে গেলে দায়ের প্রয়োজন ঠিকই অনুভব করতে হবে। তা যাই কর না কে, চেয়ারম্যানরা তাগো প্রয়োজন হইতে পারে। ভাবি চেয়ারম্যানের কিন্তু তাগরে প্রয়োজন নাই। ওই মনে করেন চেয়ারম্যানই দাও, কুমড়া কাটতে না গেলেও তার সমস্যা নাই, বরং কুমড়াই উল্টো পয়সা যাইব। কাটাকাটি না করলে দায়ও মরিচা ধরে যাবে রে পাগলি। তাই বড়াই করাটা দুই পক্ষেরই মন্দ ডেকে আনবে। সেজন্য উভয়ে একটু ছাড় দিয়ে চলা উচিত। জানি না এত কথা, যার যারটা হ্যাই হ্যাই বুঝুক। আমি এইসব ঝামেলা টামেলাতে নাই। এই বাড়ি কাজ কাম কইরা আমার বেলা ফুরায়, অন্যের পক্ষ লইতে গিয়া নিজের বুড়া করার দরকার নাই।
মৃদু হাসে শ্রাবণ। খাবার নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে যায় পরীকে গোসল করতে নিতে। অযথা ঘুরে ফিরে গোসলে দেরি করার দরকারও নেই। আফজাল হোসেন 2 হাতের আঙুল জড়ো করে চেয়ারে বসে আছেন। ভাবছিলেন বাজারের আয়ত্ত নিয়ে। কিছু জায়গা ছেড়ে দিলে তার প্রজেক্ট করাটা সংকীর্ণ হয়ে আসবে, আয়ও কমে যাবে। অন্যদিকে বাজার বড় না করলেও সমস্যা, ছাড়বে কি ছাড়বে না দ্বিধায় আছেন। জনকল্যাণের জনপ্রিয়তাও তো তার ধরে রাখতে হবে। এমনি ধ্যানভগ্ন হয়ে আসে তার। লাল বেনারসিতে ঘরটা পুরো লালাপ বর্ণের হয়ে ওঠে শ্রাবণের উপস্থিতিতে। বাইরের কড়া রোদের আলো ঘরকে কড়াভাবেই আলোকিত করে রেখেছিল। সেই আলো লালের স্পর্শ পেতেই যেন নিজের সোনালি রংটাই পরিবর্তন নিয়ে এলো। আফজাল হোসেন চোখ তুলে তাকাতেই ঘোমটা মাথায় শ্রাবণ মুচকি হেসে সালাম দেয়। আফজাল হোসেন সালামের জবাব দিয়ে তার বেশভূষায় তাকায়। কোনো আয়োজনবিহীন বেনারসির ব্যবহার যেন ততটাও স্বাভাবিক নয়। শখের দিকে তাকালে বলা যায় অতি আহ্লাদ। তার মেয়েটাও তো এক আহ্লাদি, এ বুঝি ভিন্ন এক আহ্লাদি তার ঘরের। শ্রাবণের হাতে থালাবাটি থাকায় নিজেই ছোট টুলটা সামনে এগিয়ে আনেন আফজাল হোসেন। তাতে থালাবাটি রেখে শ্রাবণ পানি আনতে চলে যায় খালি জগ নিয়ে। আফজাল হোসেন এবার পেছন থেকে মনোযোগ তাকান তার যাওয়ার দিকে। বেনারসি যেন তার চোখে আটকে গেল। শ্রাবণ আবার ফিরতেই তিনি কাছ থেকে লক্ষ্য করে গম্ভীর হয়ে ওঠেন মুহূর্তেই। এটা একদম নতুন শাড়ি নয়, যত্নে রাখা বহুদিনের পুরানো শাড়ি। এর রঙই তা প্রকাশ করে দেয় সুস্পষ্টভাবে। কাপড় চোপড় নতুন অবস্থায় খুব বেশি দিন তুলে রাখলেও রংটা আর ঝকঝকে থাকে না, একটু মলিন ভাব চড়ে আসে তাতে। গম্ভীর মুখে আফজাল হোসেন স্থির তাকিয়ে থাকেন নিচের কুচিতলা পাড়ের দিকে। শ্রাবণ গ্লাসে পানি ঢেলে দিয়ে তার স্থির চোখকে লক্ষ্য করে ঠোঁটের কোণে হাসি রেখে বলে, আব্বা খাচ্ছেন না কেন? দীর্ঘদিতে চোখ উঠিয়ে তার মুখে তাকায় আফজাল হোসেন। শ্রাবণ হাসি মুখে বলে যায়, আপনি খান, কিছু লাগলে ডাকবেন, আমি পাশের ঘরেই আছি। শ্রাবণ চলে গেলে গম্ভীর মুখে হাত দিয়ে ভাত স্পর্শ করেন তিনি। খাওয়া চলতে থাকলেও মনোযোগ উড়ে গেছে কোনো বিবর্ণকালের ডাকে। হন্যে হয়ে ছুটেও যেন এক ফোঁটা রঙের সন্ধান পাওয়া যাচ্ছে না খুঁজে। পদপৃষ্ঠে পেরেকের ন্যায় বিদ্ধ হচ্ছে এক একটা প্রশ্নের সূক্ষ্মতা। সময়ের সাথে প্লেট খালি হলেও চিন্তায় ভরপুর হয়ে গেছে মস্তিষ্ক। হাত দিয়ে আফজাল হোসেন এখানেই বসে থাকেন, কাউকে ডাকেনও না, নিচে ওঠেন না এটো থালাবাটির সামনে থেকে। ধ্যানমগ্ন হয়ে বসেই থাকেন শুধু। কিছুটা সময় পর শ্রাবণ আবার আসে তার খাওয়া হয়েছে কিনা দেখতে। নিজ দায়িত্বে থালাবাটি নিয়ে যায়। আফজাল হোসেন আবারও লক্ষ্য করেন বেনারসিতে। তার চোখ সুস্পষ্ট জানান দেয় এই শাড়ি তার পরিচিত। এই চোখ ভুল দেখছে কিংবা চোখের দেখা ভুল হতে পারে এমনটা একবারের জন্যও মনে হয় না। শ্রাবণকে নিয়ে আগে সন্দেহটা ভিন্ন রূপে ধরা দেয় তার কাছে। সন্দেহ উদ্দেশ্যটা যেন স্পষ্ট হয়ে আসতে চায় চোখের সামনে। চোখ দুটো খোলসা করতে চায় পুরনো কিছু গল্পের। বাড়ি এসে লাল বেনারসিতে শ্রাবণকে দেখে চমকিত হয় ইফতেখারের চোখ। অচিরেই মুখে হাসি এনে দেয় তার রূপ। মনে পড়ে বিয়েতে একটা বেনারসি শ্রাবণ পায়নি, অথচ বেনারসিতে কি অপরূপ লাগছে সহধর্মিনীকে। কাছাকাছি এগিয়ে জিজ্ঞেস করে, এটা কার শাড়ি? আমার আম্মার। দারুণ লাগছে। কতটা? যতটা দারুণ হলে শ্রাবণ বৃষ্টি ঝরায়। তাই? কিন্তু বৃষ্টির দিন তো ফুরিয়ে গেছে মনে হয়। গেলে যাক, তবুও এখন শ্রাবণ ফুরায়নি। মৃদু হেসে বারান্দা থেকে রান্নাঘরের দিকে পা বাড়ায় শ্রাবণ। ঘরে যায় ইফতেখার। ওদিকে ডাব হাতে এসে পারভিন তাকে ডাকে। মায়ের ডাকে ইফতেখার বেরিয়ে এসে বারান্দায়। পারভিন দুটো ডাব কেটে দিতে বলে দা নিয়ে আসে। পরক্ষণে নিজের ঘরে এসে আফজাল হোসেনকে জিজ্ঞেস করে যায়, ভাত খাইছেন? না। গম্ভীর মুখে জবাব দিয়ে বসে থাকেন আফজাল হোসেন। পারভিন চলে গেছে ছেলের কাছে। ইফতেখার 2টা ডাব কেটে ধরিয়ে দিয়েছে মায়ের হাতে। একটা তুলে রেখে আরেকটা পরীকে নিয়ে বারান্দাতেই খেতে বসেছে পারভিন। ইফতেখার আরেকটা অতিরিক্ত কেটে নিয়ে ঘরে গেছে। শ্রাবণ ততক্ষণে তার জন্য খাবার এনে রেখেছে এখানে। ইফতেখার কাটা ডাব তার দিকে এগিয়ে দেয়। নাও। আমি এখন ডাব খাবো না, ভাত নিয়ে এসছি। পানি তো আগে খেয়ে নাও। আমার কাছে ডাবের কচি নারিকেল বেশি ভালো লাগে পানির চেয়ে। আপনি খেয়ে ফেলুন। গ্লাসে ডাব উপুর করে অর্ধেক গ্লাস পানি তবুও শ্রাবণের হাতে ধরিয়ে দেয় সে। ডাবের মুখে মুখ পুড়ে বাকিটা পানি শেষ করে নিচে। আবার দা নিয়ে ডাব 2 খণ্ড করে আনে শ্রাবণের কচি নারিকেল খাওয়ার জন্য। টেবিলের উপর রেখে দিয়ে বলে, পরে খেয়ে নিও। দুপুরের খাবার সেরে ওঠার পরপরই শ্রাবণ চা করেছে নিজ হাতে। 1 কাপ চা নিয়ে এসে আবার হাজির হয়েছে চেয়ারম্যান ঘরে। মন্দ লাগছে না তার। এই চোখে বিস্ময়ের কারণ হতে তাই বারবারই আসতে আগ্রহী হচ্ছে সামনে। চায়ের বিনা ডাকেই চা নিয়ে হাজির পুত্রবধূ। ফাঁকা ঘরে একাকী বসে আছেন আফজাল হোসেন। চায়ের কাপ সামনে ধরে শ্রাবণ। আব্বা আপনার চা। গম্ভীর মুখে তাকিয়ে হাতে কাপ নেন তিনি। শ্রাবণ চলে যেতে লাগলেই থমথমে গলায় জিজ্ঞেস করেন, এই শাড়ি তুমি কই পাইছো?
শ্রাবণ পিছু ফিরে মুচকি হেসে উত্তর দেয়। আপনার ঘরে। মিশা কথা। তবে সত্য কি হতে পারে আব্বা? সত্য তুমিই ভালো জানো, কিন্তু এই শাড়ি ঘরে ছিল না, যা আমি জানি। শাড়ির পাড় কিঞ্চিত উপরে তুলে পায়ের নুপুর জোড়া প্রকাশ করে শ্রাবণ। এই নুপুরগুলোও ছিল না বোধহয়। আফজল হোসেন নুপুরে তাকিয়ে কঠিন চোখ দুটো স্থির রাখেন শ্রাবণের চোখে। অনেক কিছু পরিষ্কার জানতে চেয়েও যেন চাইতে পারে না জোরপূর্বক সবটা জিজ্ঞেস চালাতে। শ্রাবণ যে সব উত্তর দিবে না এটাও তার বুঝে এসে গেছে কথার ভঙ্গিমায়। তার উপর নিজের সংশয়, তাই পারছে না চাওয়া মোতাবেক প্রশ্ন জুড়তে। অথচ চোখের কত আকাঙ্ক্ষা পরিষ্কার জেনে ওঠার, এই শাড়ি ও নুপুরের মালকিনের সন্ধান তথা এই মেয়েটার পরিচয় পাওয়ার। এই মেয়েটা যে তার সূত্র টেনে আনতেই চেয়ারম্যান বাড়িতে প্রবেশ করেছে তাও পরিষ্কার হচ্ছে চোখের সামনে। পুনরায় নুপুর আড়ালে ফেলে দেয় শ্রাবণ শাড়ি ছেড়ে দিয়ে। চোখ ও মুখের হাসির রাশি ধাঁধামাই করে ওই গম্ভীর চোখে তাকিয়ে সে জিজ্ঞেস করে, চেয়ারম্যান সাহেব ভুলে গেছেন নাকি এই বাড়িতে যে আরো সদস্য ছিল? আফজল হোসেন আরো গম্ভীর হন। মনে করার চেষ্টাও তাকে একদমই বেগ পোহাতে হয় না। বেনারসি তাকে অতি অল্প সময়ে মনে করিয়ে দিয়েছিল সে একজনকে, যে এখন এই বাড়িতে নেই। পরিবারের এই সদস্যদের বাইরে আরো একজন আছে, যার ছায়াটাও দেখা হয় না আজ কত বছর। কেউ আছে যে হয়তোবা বেঁচে আছে, নয়তোবা নেই, কিন্তু চোখের সামনে দাফন হয়নি, এবং তিনি নিশ্চিত মেয়েটা তার কথাই বলছে। থমথমে মুখে তিনি জিজ্ঞেস করেন, তুমি তার কে হও? মিষ্টি মুখে হাসে শ্রাবণ। আফজল হোসেনকে হেয় করা হাসি। আমার পরিচয় বাদ দিন, তাকে মনে আছে তো ঠিক? তুমি কি তার মাইয়া হও? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কেন তার মেয়ে হতে যাব? আমি আপনার ছেলের বউ হই। তার সাথে তোমার কিসের সম্পর্ক? তিনি আপনার সাথে সম্পর্কিত। কথা ঘোরানোর চেষ্টা করছো? পরিষ্কার কথা আমার পছন্দের। পরিবারকে গুরুত্ব দেওয়াটাও আমার পছন্দের, যা হয়তো আপনার না। আমিও তো তোমার পরিবারের একজন, কোথায় দিচ্ছ গুরুত্ব? আপনি তা পাওয়ার যোগ্য না। এক একটা বাক্যের পরপর শ্রাবণের গলা ধাপে ধাপে শক্ত হেসেছে আগের প্রতিটি বাক্যের তুলনায়। শেষ বাক্যটা যেন কথার সাথে মুখাবয়ব ক্রমশ শক্ত করে তুলল। মুখের উপর অপমানে যে কেউ নিদারুণ অপমানিত হবে, মনক্ষুণ্ণ হবে। আফজল হোসেনেরও হয়েছে। শ্রাবণ শক্ত চোখ শক্ত চোয়াল নিয়ে এই ঘর ছেড়ে চলে গেছে। আফজল হোসেনের জিজ্ঞাসার স্পষ্ট জবাব দিতে সে বাধ্য নয়। বিকেলে খাটে বসে পা ঝুলাতে ঝুলাতে কচি নারকেল খাচ্ছে শ্রাবণ চামচের আড়িতে তুলে। ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় বিপু দেখতে পায় তাকে। ঘরের ভেতরে এসে শ্রাবণের সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, ভাবি, কান্তার পরীক্ষা চলছে কলেজে, কিন্তু কান্তা যাচ্ছে না। কেন? জানি না, ঘরে কোনো সমস্যা হবে হয়তো। বিপু ভাই, মানুষের জীবনের অন্য নামটাই হলো সমস্যা, আর ঘরের সমস্যায় বাইরের মানুষের এন্ট্রি হলো মহা সমস্যা। এখন কি আপনি আমাকে বলবেন তাদের সমস্যা মিটমাট করে দিয়ে আসতে? বিপু ইতস্তত হয়ে বলে, টেনশন হচ্ছে, কিছু তো হয়েছে, আপনি যদি গিয়ে একটু দেখিয়ে আসতেন। আম্মা কি বললো তখন আপনাকে? কি আর মিশতে সাবধান করলো। কি সিদ্ধান্ত নিলেন? বিপু একটা মুহূর্ত চিন্তিত বেশে শ্রাবণের দিকে তাকিয়ে আবার মেঝের দিকে দৃষ্টি চালনা করে। পরক্ষণে বলে, নতুন কোনো সিদ্ধান্ত নেইনি, নিলেও কান্তা ব্যতীত নেওয়া যাবে না। আর পরিবার ব্যতীত? জানি না, আমি আপাতত একটু দেখে আসুন প্লিজ। আপনার ভাই আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে দিয়েছে। মাকে একটু বুঝান, আব্বাকে যেন মা কিছুটা হলেও বুঝাতে পারে। নিঃশ্বাসে তাচ্ছিলের হাসি ছেড়ে শ্রাবণ নারকেলে চামচ দিয়ে আড়ি দিতে দিতে বলে, আপনার মা আমাকেই দেখতে পারেন না, আর আমি পারবো ওনাকে কান্তার ব্যাপারে বোঝাতে। আমি দীপুকে বোঝাতে পারবো, পরীকে বোঝাতে পারবো, অর্পাকেও হয়তো পারবো, কিন্তু তাদের আব্বা আম্মাকে বোঝানোটা আমার দ্বারা সম্ভব হবে না। এখন বলবেন চেষ্টা করে একবার দেখতে পারি কিনা? চেষ্টা আমি তখনই করব যখন সম্ভাবনা দেখব। এখন শতকরা 1/ভাগও দেখছি না। বিপু হতাশ হয়ে বেরিয়ে আসে। ধীর পায়ে বারান্দা ছাড়ে। বাইরে বের হতে ইফতেখারকে দেখতে পায় দালানে, মিস্ত্রিকে কিছু দেখিয়ে দিচ্ছে। বিপু ধীর পায়ে সেদিকে যায়। ইফতেখারের পাশে এসে দাঁড়ায়। মিস্ত্রির সাথে কথা শেষ হলেই সে বলে, ভাই, কিছু কথা ছিল। মিস্ত্রিদের থেকে কিছুটা দূরে যায় বিপু। ইফতেখারও এগিয়েছে। বিপু বলে, কান্তাদের বাড়ি কি যেন গন্ডগোল হয়েছে আজ, ভাবিকে বলবা একবার দেখে আসতে। কিসের গন্ডগোল? কি জানি হয়েছে কান্তার ব্যাপারে, আমি জানি না সবটা, শুনলাম আর কি মাত্র। একটু পাঠাও না। সেও বাড়ি গেলেই তো আর আসতে চায় না, মজে থাকে দিনব্যাপী। পাঠাও না একটু, টেনশন হইতেছে তো আমার। ইফতেখার নিরত্তর চলে যায়। বিপু অপেক্ষায় তাকিয়ে থাকে ভাই কোন দিকে যায়।
ঘরেই তো গেল, ভাবিকে কি পাঠাবে? তবে মনে খুশখুশ করতে থাকে। ইফতেখার ঘরে এলেই নারকেল থেকে মনোযোগ সরায় শ্রাবণ। কিছু বলবে মনে হচ্ছে, অপেক্ষাহীন বলেও ফেলে ইফতেখার। একটু তোমার খালাম্মার বাড়ি যাও তো। খালাম্মার বাড়ি কেন? কি নাকি গন্ডগোল হয়েছে? গন্ডগোল কিসের, কার সাথে? জানি না, বিপুল বলল কান্তাকে নিয়েই নাকি হয়েছে, দেখে আসো একটু। আপনিই না নিষেধ করেছেন আমাকে বাইরে বের হতে? সারাদিন ব্যাপী বাইরে কাটাতে নিষেধ করেছি, দেরি করো না, দেখেই চলে এসো। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নারিকেল রেখে উঠে দাঁড়ায় শ্রাবণ। ও, এখন প্রয়োজন হয়েছে তো যাব। প্রয়োজনে শুধু আমার ব্যবহার। কথা গায়ে লাগে ইফতেখারের, বাহুতে ধরে চলতে বাধা দেয় শ্রাবণকে। ব্যবহার বলছো কেন? এটা তোমার দায়িত্বে পড়ে না। ঘাড় ঘুরিয়ে ইফতেখারের চোখে তাকায় শ্রাবণ। আপনারও অনেক দায়িত্ব পড়ে আছে আমার প্রতি, তা পালন করতে একাংশ ভাবছেন না আপনি। মানে কি পালন করছি না? বয়স এবং বুদ্ধিতে আপনি আমার চেয়েও বড়। এ কথাতেই তার মানের উত্তর করে মৃদু হেসে শ্রাবণ বেরিয়ে যায়। ভাবনায় মত্ত হতে গিয়েও হয় না ইফতেখার, বাধা দেয় শ্রাবণকে। দাঁড়াও, শুনে যাও। শ্রাবণ এগিয়ে এলেই বলে, শাড়ি পাল্টে যাও। কেন? সব রূপ সবাইকে দেখাইতে হয় না। মুচকি হেসে শ্রাবণ ঘরে পা বাড়িয়ে বলে, তা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা, যাচ্ছি পাল্টে। বন্ধ দরজার বাইরেই ইফতেখার দাঁড়িয়ে থাকে ভাবনায় মত্ত থেকে। দায়িত্বের ভাবনায় পড়ে আছে সে, কোনো দায়িত্ব থেকে পিছিয়ে আছে সে। সব একসাথে হয় না ঠিক, কিন্তু এখন পর্যন্ত এমন কিছু ছিল কি যা সে তা পালন না করে পিছিয়ে গেছে? শ্রাবণ পোশাক পাল্টে বেরিয়ে আসে। ইফতেখার আরো একবার বলে দেয় তাড়াতাড়ি ফিরতে। শ্রাবণ চুপচাপ চলে যায় মাথায় ওড়না পেঁচিয়ে নিয়ে। শ্রাবণ যখন বাড়ি প্রবেশ করে, সাত্তার ভ্যান নিয়ে বের হয়। সামনাসামনি হতেই শ্রাবণ জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কোনো রকম জবাব সাত্তার তাকে দেয় না। থমথমে মুখখানা নিয়ে চলে যায় ভ্যান টেনে। শ্রাবণ মজিদের সাথে দেখা করে ঘরে এসে কিছুক্ষণ কথা বলে যায় কান্তার সাথে দেখা করতে। শ্রাবণের চেহারা দেখেই শিরিন চোখ কাচুমাচু করে রাখলেন। যতক্ষণ শ্রাবণ কান্তার সাথে কথা বলল, ঘরের দরজার সামনে থেকে নড়লেন না। শ্রাবণও খুব বেশি কথা বলেনি, কেমন আছে জিজ্ঞেস করলো। ফাইনাল পরীক্ষা তো এগিয়ে আসছে, তাই মনোযোগে পড়াশোনা করতে বলল। আর তাতেই কান্তা জানিয়ে দিল সে আর পড়বে না। শ্রাবণ বিদায় নিয়ে চলে এলো, শিরিনের কাছেও নিল। শিরিন ভালো মন্দ কিছুই বলল না। শ্রাবণ সীমানা ছেড়ে বের হতেই রাস্তায় বিপুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তাকে দেখে এগিয়ে এসে বিপু। দেখা হয়েছে ভাবি? শ্রাবণ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, ভাবিকে পাঠাতে ভাইকে মিথ্যে গন্ডগোলের গল্প শুনিয়ে নিলেন? বিপু তার সাথে হাঁটতে হাঁটতে মাথা চুলকে বলে, মিথ্যে আর কি, কিছু তো হয়েছেই। হ্যাঁ হয়েছে, পড়াশোনা বন্ধ হয়েছে। কান্তা আর কলেজ যাবে না। তবে? তবে আর কি, বিয়ে দিয়ে দিবে, সংসার করবে। এই তো মেয়েদের শেষ পরিণতি। আমার ব্যবস্থা নেওয়া হবে না কোনোভাবে? দায়িত্ব নিতে পারবেন কান্তার? কথার গম্ভীরতায় একটু বিস্ময়ের সাথে শ্রাবণের চোখে তাকায় বিপু। শ্রাবণ একই গম্ভীরতার সাথে বলে, কান্তাকে কোনোভাবে বাড়ি থেকে নিয়ে চলে এলাম। আপনি তার হাতটা ধরে রাখতে পারবেন সারা জীবনের জন্য? আপনার বাড়িতেও আপনার জায়গা হলো না, একটা ব্যবস্থা আপনি করে নিতে পারবেন? নিরুত্তর তাকিয়ে থাকে বিপু। শ্রাবণের কথার গম্ভীরতা আরো গভীরে পৌঁছায়। জবাব নেই কেন? কিসের তবে বিয়ে করে এত পাগল হয়ে যাচ্ছেন? একটা মেয়ে আপনার কাছে চলে আসবে, আপনি তার দায়িত্ব নেবেন না, তার চাহিদাগুলো মেটাতে হবে না আপনার? মানলাম সে কোনো চাহিদা দেখালো না, শুধুমাত্র আপনি হলেই তার চলবে। তাকে আসলে চলবে? আপনার মাসিক ইনকাম কত? ওই মেয়েটার কি কোনো আয় আছে তবে? হাওয়া খেয়ে বাঁচবে নাকি প্রেম শব্দটাকে গিলে খেয়ে? একটা পরিবারেও সাপোর্ট নেই যে তারা ভরসায় দুইজন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। আজ আপনার একটা উৎস থাকতো, একটা শক্তি থাকতো, কারো কাছে আপনাকে এভাবে দৌড়াতে হতো না সাপোর্ট পাওয়ার জন্য, কারো ধারে কাছে ঘুরতে হতো না একটু সুপারিশের জন্য। নিজ দায়িত্বে নিজেকেও পরিচালনা করতে পারতেন, নিজের বাবা মা স্ত্রী সন্তানকেও পরিচালনা করতে পারতেন। আত্মবিশ্বাস আত্মমর্যাদা ব্যাপক অভাব আপনাদের। এদিক থেকে আপনার ভাইটাও একদম এক লাইনের রেল। আমি বলছি না যে সে আমার চাহিদা পূরণ করতে অক্ষম, কিন্তু তার নিজস্বতা বলতে কিছুই নেই। আপনার বাবা প্রেড নৌকার বৈঠা আপনাদের হাতে ধরিয়ে দিয়েছে, আর আপনারা দুই ভাই তার হাল ধরে রেখেছেন। নৌকা চালানোর ক্ষমতা আপনাদের একজনেরও নেই। বাস্তব একটা কথা জেনে রাখেন, মনের ভালোতেই সব হয়ে যায় না। অবশ্যই মনের দিক থেকে আপনাকে ভালো থাকতে হবে, সেই সাথে যোগ্যতা দক্ষতাও এগিয়ে থাকতে হবে। কান্তার বাবা মা আপনার কাছে মেয়ে দেওয়ার জন্য
কেন ভাববে? চেহারা দেখে না চেয়ারম্যানের ছেলে পরিচয় দেখে? এর বাইরে কিছু আছে আপনার? কোনো শক্তি, সামর্থ্য? প্রেম করলেন আর জীবন চলে গেল? হাঁড়িতে মাংস ঢেলে দিলেই মাংস রান্না হয়ে যায় না, এতে অনেক উপকরণ মেশাতে হয়। জীবনে প্রেম থাকতে হবে, কিন্তু বাঁচার উপকরণ বাদ দিয়ে এই প্রেমের জীবন চলবে না। একটা উত্তর করার মতো কথা বিপু পেল না। নিদারুণ অপমানে একদম চুপ হয়ে শুধু হেঁটে গেল শ্রাবণের সাথে। শ্রাবণ কথায় থামতেই তার পায়ের গতি ধীর হয়ে এসেছে। শ্রাবণ বাড়িতে প্রবেশ করলেও সে আর তা করল না। বাড়ির সামনে রাস্তাতেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। প্রতিটি কথা মস্তিষ্কে ধাক্কাচ্ছে। একটা কথা তার জন্য অযোগ্য বলে খুঁজে পেল না। প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দের অপমানের যোগ্য সে ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে। শ্রাবণ বাড়ি এসেই উঠোন থেকে কাপড় চোপড় নিয়ে যায়। যার যারটা তার ঘরে রেখে আসে। আফজাল হোসেনের ঘরে যখন সে কাপড় চোপড় নিয়ে আসে, আফজাল হোসেন তখন ঘরেই ছিলেন। মসজিদের জন্য বের হবেন, তৈরি হয়েছেন। শ্রাবণ এলেই তিনি থেমে যান। কাপড় চোপড় রেখে চলে যেতে লাগলেই পিছু জিজ্ঞেস করেন। সে এখন কই থাকে? পিছু ফিরে তাকায় শ্রাবণ। জানতে চায় কে? ফাতিহা। মুখে তাচ্ছিল্যকর হাসিটে না শ্রাবণ। শান্ত চোখের পলক ফেলে জবাব দিয়ে যায়, আপনার দুনিয়ার বাইরে। পরীক্ষাগুলো দেওয়া হলো না, তাই কান্না করেছে প্রতিদিনই। আজ শেষ পরীক্ষা ছিল কান্তার। আগেরগুলো না দিলেও শেষটায় উপস্থিত হতে আবারও জোর টানে মায়ের বিরুদ্ধে। বোরকা পরে বেরিয়ে যেতে চায়। শিরিন টেনে টুনে বোরকা খুলে কতগুলো থাপ্পড় মেরেছে তাকে। কান্নার সাথে তর্ক করেছে কান্তা মায়ের সাথে। জীবনটাকে নরক করছে বলে চিৎকার করে কতক্ষণ। সারাদিন ভাত খায়নি আর। রাতে সাত্তার বাড়ি ফিরলে শিরিন বিচার দেয় সারাদিন না খেয়ে আছে তাই। কারণ জানতে চাইলে এবার বলে দেয়। বিপুর প্রেমে পাগল হয়ে আজকেও বেরিয়ে যেতে চাইছিল, এরপর মেরেছে। এখন ভাত খাওয়া ছেড়েছে। বিপুর কথা শুনতেই মাথায় রক্ত উঠে সাত্তারের। মেয়ের উপর ধমকায়। শিরিন যা বলল সত্যি কিনা, বিপুর পিছু ছাড়বে কিনা জিজ্ঞেস করে। স্পষ্ট জবাব দেয় কান্তা মরে গেলেও ছাড়বে না। এই কথা বলতে সেও ইচ্ছে মতো মারে। শিরিন নিজেই দৌড়ে গেছে তাকে শান্ত করতে। পাশের ঘর থেকে মজিদাও দৌড়ে এসেছে হইচই শুনে। থামিয়েছে দুজনে সাত্তারকে। বাবার হাতে মায়ের খেয়ে রাতের ঘুম হারাম হলো কান্তার। ঠোঁটের ধার কেটে রক্ত ঝরেছে কড়া থাপ্পড়ে। লাঠির 2 আঘাতেও শরীরে ব্যথা জমে গেছে। চুলে টান পড়ায় ও নির্ঘুম রাতের কারণে মাথাটাও যন্ত্রণা করছে ভীষণ। তবুও জানালা খোলা রেখে বসে আছে বিছানায় জানালার কাছেই। আধার ঘরে চাঁদের আলো এসে হাঁটু জড়ানো পায়ে রশি ঢেলেছে। সেই আলোতে রক্ত ছড়াতেও হাতে ব্লেড নিয়েছে কান্তা। আলতো করে 2 বার আঁচড়ে কাটল কবজির কাছে। আঁচড় থেকে বিন্দু বিন্দু ঘামের মতো রক্ত বেরিয়ে এসেছে। চোখ দুটো ঝাপসা হয়ে এসে তা গাল গড়িয়ে আবার স্বচ্ছ হয়ে যায়। আবারও টইটুম্বুর হয় সময় অসময়ে। না পারে বাবা মাকে বোঝাতে, না পারে নিজ উদ্যোগে কিছু করতে। কি লাভ এই জীবন রেখে? প্রতিদিন কেঁদে ওঠার কোনো মানে হয়? আম্মা তো মানবে না, আব্বাও মানবে না। হাতের শিরা গুচ্ছে আশ্রয় নিতে চাইলে এই ব্লেড মানবে তো? অবশ্যই মানবে। দিবে নাকি তাকে মানিয়ে একটা জীবনের ইস্তফা? কিন্তু মরে গেলে কি হবে? কিছু হবে না। না সুখ পাওয়া যাবে, না আল্লাহকে পাওয়া যাবে, আর না পাওয়া যাবে তার শখের বিপুকে, যার জন্য হয়ে যাচ্ছে এত সব কাণ্ড। তো মরতে যাবে কোন প্রত্যাশায়? হৃদয়ের ডুকরে ওঠা কান্না চাপা দিতে ঠোঁট কামড়ে রাখে। বেরেটটা ছুড়ে দেয় জানালার বাইরে। হাঁটুতে মুখ গুজে ফুফিয়ে কাঁদে। এই যে একটা পাপ যে করতে যাচ্ছিল তার জন্য ভয় করে আল্লাহকে। ক্ষমা চাই মন জমিনে আত্মচিৎকার করে। সাহায্য চাই একটা সুব্যবস্থার জন্য। এই চাপময় জীবন একদম ভালো লাগছে না। চাপ মুক্ত হতে চায় সে। নিজেকে শান্ত করে কিছুক্ষণ পর বেরিয়ে এসে দরজা খুলে। এত রাতে দরজা খোলার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় সাত্তারের। মেয়েকে বেরিয়ে যেতে দেখে উঠে আসে তৎক্ষণাৎ। বারান্দা এসে দেখে জগের পানিতে অজু করছে মেয়ে। অজু শেষ হতেই উঠতে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা ঠান্ডা অবস্থায় চলে যায় আবার ঘুমাতে। বুঝতে পারে মেয়ের চোখে ঘুম নামেনি আজ। তারও অনেকটা সময় নির্ঘুম কেটেছিল মেয়েকে মারার কারণে। কাঁচা ঘুম ভেঙেছে দরজার কপাট খোলার শব্দে। কান্তা আন্দাজ করতে পেরেছে বাবা উঠে আসা। পুনরায় দরজা লাগিয়ে নিজের ঘরে এসে জায়নামাজ পেতে দেয় বিছানায়। দিয়াশলাই নিয়ে মোমবাতি জ্বেলে ঘর আলোকিত করে। এরপর জড়ো হয় প্রার্থনায়। ক্ষমা পাওয়ার প্রত্যাশা ও সাহায্যের দুহাত তুলে চোখ ভিজিয়ে যায় ভোর পর্যন্ত। শ্রাবণের কথা অপমান খুব গুরুত্বের সাথে ভেবে একটা কিছু করার জন্য ভাবছিল বিপু। যেদিন শ্রাবণ এত সব বলল তাকে, সেদিন রাতে তার ঘুম হয়নি এই ভাবনার কারণে। এরপর থেকে একটা সিদ্ধান্তের দিকে ধাবিত হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর 4 দিন হয়। আর তা 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথাতেই চলে এসেছে আফজাল হোসেনের কান পর্যন্ত। গত সন্ধ্যায় শুনেছে কারো মুখে যে বিপু কর্মসংস্থানের চেষ্টা করছে, অথচ তিনি বাবা হয়ে ঘরে থেকেই জানেন না সেই খবর। সকালে যখন বারান্দায় বসে চা পান করছিলেন, বিপুকে ঘর থেকে বের হতে দেখতে পেয়ে ডাকেন। শুনে যা। বিপু এসে কাছে দাঁড়াতেই জিজ্ঞেস করেন, স্কুলে নাকি দৌড়াদৌড়ি করতেছস? একটু দ্বিধান্বিত হয়ে পড়ে বিপু। আব্বা জানলো কি করে? কিছু ঠিক হওয়ার আগেই
আফজাল হোসেন জবাবের প্রত্যাশায় তাকিয়ে থাকেন মুখের দিকে, দৃষ্টিনত করে জবাব দেয়। হ্যাঁ গিয়েছিলাম, কে? চাকরির জন্য। চাকরি বাকরির কি এমন দরকার? আমার যেই কাজকর্ম আছে তাই দেখাশোনা করলে হয় না তোর? তা তো ভাই দেখছি, আমি না দেখলেও দেখা হবে। তাছাড়া আমার নিজের কিছু করার দরকার আব্বা। অবসরই তো ঘোরাঘুরি করতেছি, সময় থাকতে যোগ্যতা কাজে লাগানো দরকার মনে হচ্ছে। কিছু অতিরিক্ত আয়ও হবে পরিবারে, সার্টিফিকেট অর্জন করতে যা খরচ হয়েছে তারও সার্থকতা পাওয়া যাবে। তাই বলে শেষ পর্যন্ত কিন্ডারগার্টেনে নামবি? জানে আব্বার চাকরি পছন্দ না, তাই আগের তুলনায় গলা আরো নত করে বিপু। অভিজ্ঞতার দরকার আছে। তাছাড়া হাই স্কুল পর্যায়ে জয়েন হওয়ার চেষ্টা করছি, দেখি তারা কি ঠিক করে। দৌড়াদৌড়ি কি দরকার? মাস্টারই করবি যখন আমারে কইলেই তো হইতো। কিন্ডারগার্টেনে চেষ্টা না করে সরকারি হাই স্কুলে ঢুকানোর জন্য দেখতাম। হুট করে সেখানে গেলেই সামলে উঠতে পারে কিনা কে জানে। এখান থেকে শুরু করে যোগ্যতায় যে পর্যায়ে পাওয়া যায় আর কি। সুপারিশে গেলে তখন ঠিকঠাক সামলাতে না পারলে ওটা কথা শুনতে হবে যে না পেরেই জোর দেখাইছি। বিরক্তির হালকা নিঃশ্বাস ছাড়েন আফজাল হোসেন, ছোট করে যাওয়ার হুকুম দেন। যা। চুপচাপ চলে যায় বিপু। আগামীকাল প্র্যাকটিক্যাল পরীক্ষার স্বরূপ 2টা ক্লাস নেওয়ার জন্য বলেছিলেন হেডমাস্টার। এরপর হয়তো ব্যবস্থা হয়ে উঠবে একটা। ছুটির দিন হওয়ায় একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে অর্পা। অলস ভঙ্গিতে বারান্দায় বসে বসে দাঁত ব্রাশ করে চলেছে নিবিড়ে। পাশ দিয়ে চলাচল করতে করতে পারভিন বকে গেলেন হালকা করে। এক এক নবাবীরা ঘুম থেকে উঠব 10টায়, তাও আবার ডেকে ডেকে খাওয়াইতে হইব। এমন সুখই করতে পারলাম না জীবনে। অর্পা মুখ ভর্তি লালা নিয়ে জবাব দেয়। আমার সাথে হিংসা কেন করো? পরীকে বললেই তো হয় আম্মু। তারপর সুখ করো, ছেলের বউ আছে তোমার হাড়ি সামলানোর জন্য। ঢঙে ঢঙে কথাটাই কইতে পারবি, কাজকর্মে তো একদমই নাই। শ্বশুর বাড়ি গেলে কিছু হইলেও তো কইরা খাওয়া লাগবে নাকি? পারসটা কি? ভাবিও তো করে না কিছুই, এমন একটা বাড়ি পেলেই হইব। হইবনে। মায়ের সাথে মস্করা করে মুখ টিপে হাসে অর্পা। পুচ করে লালা ফেলে মাটিতে, ভুলক্রমে তার গোলাপ গাছ পর্যন্ত চলে যায়। মগের পানিতে আবার সাথে সাথে পরিষ্কার করে নেয় সে। মনে মনে একটু ভয় করে। গতকাল ইংরেজি পরীক্ষার খাতা দিয়েছিল ক্লাসে, 3 মার্কের জন্য এসে গেছে ফেল। মা শুনলেই না আরো ধোয়া মোছা করতে থাকে। এখন না হয় লুকিয়ে গেল, যখন পুরো পরীক্ষার মার্কশিট দিবে তখন কিভাবে লুকাবে? প্রাইভেট টিচার তো সবার আগে তার মার্কশিট দেখে নিবে, এরপর ঘরে জানাতেও বাদ রাখবে না। কি যে করবে? আবু শুনলেই না রাগ করে বসেন। বিপু ভাই তো আছেই কানের কাছে ফেলটুস বলে বলে ভন ভন করতে। রুটিন নাস্তা করে বাড়ির পশ্চিম প্রান্তে পুকুরের দিকে হাঁটতে এসেছিল শ্রাবণ। পানিতে একটা জাম্বুরা ভাসতে দেখতে পায় সে। পুকুরের চারপাশে চোখ ঘুরিয়ে গাছেরও সন্ধান করে, কিন্তু কোনো জাম্বুরা গাছ দেখতে পায় না। গোয়ালের কাছে বড় জাম্বুরা গাছটা আছে শুধু। এটা কি তবে কেউ ছুঁড়ে ফেলেছে পানিতে? গোয়ালে কর্মরত অবস্থায় দেখা যায় বকুল কাকাকে। ধীর পায়ে পুকুরের পাড় ধরে গোয়ালের দিকে এগিয়ে শ্রাবণ জিজ্ঞেস করে, বকুল কাকা, জাম্বুরা কে ফেললো এখানে? কই মা, কই? এই যে পুকুরের পানিতে ভাসছে দেখা যাচ্ছে। ও গাছরে পইরা গেছে গা। এতখানি গড়ায়? কি কয়, ঝড় আইলে উঠানেও জায়গা। এইটা মনে হয় গোয়ালের চালে পড়ছে, এরপর গড়াইছে পুকুরে। তাই হবে হয়তো। শ্রাবণ এই প্রান্তের শেষ পর্যন্ত হেঁটে আবার পিছু আসে ধীর পায়ে হেঁটে। আবারও তাকায় ভেসে থাকা জাম্বুরায়। পাকা হবে হয়তো, তাই তো পড়েছে। উঠানো যাক। আশেপাশে তাকিয়ে বড় লাঠি খুঁজে, কিন্তু তেমন ডালপালা নজরে পড়ে না। বড়র মধ্যে দেখতে গেলে বাঁশ পাওয়া যায়, চিকন হলেও চলতো। মোটা, তাও আবার এত বড় বাঁশ বহন করা তার পক্ষে সম্ভব নয়। বকুল কাকা অবসর থাকলে ওনাকেই বলতো নেওয়ার জন্য। কাজে ব্যস্ততায় বিরক্ত করলো না। উঠোনের দিকে এগিয়ে গেলে ইফতেখারকে দেখতে পায় গেটের কাছে। মাত্র এসেছে, যাচ্ছে দালানের দিকে মিস্ত্রিদের কাজকর্ম দেখতে। শুনুন। ইফতেখার এদিকে তাকালেই হাতের ইশারায় ডাকে শ্রাবণ। সে এসেই বলে, এখানে কি করছো? এমনি হাঁটছিলাম, এখান থেকে একটা বাঁশ নিন। বাঁশ কেন? নিয়ে আমার মাথায় একটা বাড়ি দিন। মস্করা করে হাসে শ্রাবণ। পরপরই পুকুরের দিকে দেখিয়ে বলে, জাম্বুরাটা নিয়ে নিন। জাম্বুরা এখানে গেল কিভাবে? বলতে বলতে বাঁশ নিতে চাই ইফতেখার। শ্রাবণ তার জবাব দেয়, গাছ থেকে পড়ে গড়াগড়ি দেওয়ার ইচ্ছে হয়েছিল। ইফতেখার বাঁশ নিয়ে এগিয়ে যায় পুকুরের কাছে। জাম্বুরা টেনে নিয়ে আসে কিনারায়। শ্রাবণ নিতে গেলে সে বলে, দাঁড়াও, আমি নেই। পিছলে গিয়ে আবার তুমিও হাবুডুবু খেয়ে আসবে। শ্রাবণ বাধা মানে না, এগিয়ে গিয়ে হাতে তুলে নেয় ইফতেখার বাঁশ রাখার আগেই। তারপর জবাব দেয়, পড়লেও সমস্যা নেই, সাঁতার জানা আছে। কিন্তু জাম্বুরাই তাকিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসিতে ইফতেখার বাঁশ রেখে পিছু দেখে। জাম্বুরা পচা,
এই অংশ তো দেখেইনি টানার সময়, পচা অংশ নিচের দিকে ডুবেছিল। শ্রাবণ সেটাকে বাউন্ডারির কাছাকাছি ছুঁড়ে ফেলে বলে, আপনার কষ্টটাই বৃথা। তুমি বললে বিধাই তো টানলাম। আমি কি জানতাম নাকি? ইফতেখার আবার বাসাতে নিয়েছে গাছ থেকে পেড়ে দেওয়ার জন্য। শ্রাবণ নিষেধ করে, লাগবে না। সে শোনে না তাকে। বইয়ের খেতে ইচ্ছে হয়েছে ভেবে পেড়েই দেয়। পড়েছে আবার কাদামাক্ত জায়গায়। শ্রাবণ তা নিয়ে পুকুরে ধুয়ে নেয়। ইফতেখার পিছু থেকে বলছে,